এই যে কারেন্সি যে এক্সচেঞ্জিং হইতাছে আমি মাত্র দেখাইলাম, এইটার প্যারামিটারের টপ লিস্টে কারা আছে? আর এই যে মাঝখানে যতটুকু জায়গা খায়া দিছে, এই পুরাটা জায়গা খায়া দিছে হচ্ছে ব্রোকার তার স্প্রেড হিসাবে, মানে ওর কমিশন হিসাবে। ইউআই একদম ক্লিয়ারলি বুঝেন, এই ফান্ডাটা বুঝতে হবে স্প্রেডের, নাহলে আপনি পুরো বাস খাবেন, কারণ এইখান থেকে ব্রোকারে চার্জ কাটে। তুমি এইখান থেকে কিনতে পারবা না, কারণ আমার আন্ডারে থেকে তুমি আমার এনভায়রনমেন্ট ইউজ করে তুমি এই ট্রেডটা এন্ট্রি নিতেছো। সো এইটুকু হইতেছে আমার সার্ভিস। এই ট্রেডগুলো নেওয়ার সময় ব্রোকার কি করতেছে, আমগর থেকে একটা গেম খেলতেছে। ওই গেম, ছোট্ট একটা গেম খেলার মাধ্যমে হিউজ প্রফিট করতেছে। কিভাবে এটা? তাহলে অবশ্যই আমার হয়তো কোয়াড কারেন্সি আমার প্রফিট দিবে, নয়তো বেস কারেন্সি আমার প্রফিট দিবে। তো একটা জিনিস ভাবেন, আমরা যদি ইউরো সেল করি, তাহলে 1 ইউরো সেল করলে কত কানাডিয়ান ডলার কিনতে পারলাম? এতটুকু পরিমাণের কানাডিয়ান ডলার বা সিএডি আমরা কিনতে পারছি। সো যেহেতু ওরে দিয়া আমরা তুলনা করতেছি, এই জন্য ও হচ্ছে বেস কারেন্সি, ঠিক আছে? তার অপোজিটের কারেন্সিটা অটোমেটিক বাই হয়ে যাবে, কারণ ওরা হচ্ছে একটা কারেন্সি পিয়ার আকারে আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা একদম ফরেক্সের বেসিকের দিকে চলে যাব। ফরেক্স কি, কেন করি, কিভাবে আর্নিং করতেছি, কিভাবে ফরেক্সে কাজ করে, এভরিথিং টুকটাক যা লাগে, ঠিক আছে? আজকে একদম বেসিকের দিকে শিফট হয়ে যাব। সো আমরা বলছিলাম যে আমরা যখন ফরেক্সের বেসিকের দিকে যাব, তখন আমরা ভিডিওগুলোরে বিভিন্ন স্টেপে ভাগ করব, ঠিক আছে? যেমন প্রথমের ভিডিওটা যেটা আজকে এখন বানাইতেছি বেসিকের দিকে, সেখানে কি হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ডেফিনেশন, কারেন্সি পেয়ার, মেজর মাইনর কারেন্সি পেয়ারগুলা, বিড প্রাইস, আস্ক প্রাইস। অর্থাৎ এতটুকু বলতে পারেন যে আজকের ভিডিওর মধ্যে ফরেক্স সম্পর্কে আমরা মোটামুটি একটা ডিটেলস জানবো এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? তারপরের ভিডিওগুলো হচ্ছে ব্রোকার সম্পর্কে আসবে। তো চলেন আগে আমরা আজকের ভিডিওটা বানাই, যে ফরেক্সের যে যাবতীয় ডিটেইল আছে সেটার উপরে। তো চলেন এবার হচ্ছে আমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করি। তো ফরেক্স নিয়ে কাজ করতে গেলে সবার প্রথমেই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে ফরেক্স কি। তো ফরেক্স কি সেটা যদি আমি বলি, তাহলে এটাই বলবো যে ফরেক্স এর মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, ঠিক আছে? মানে বৈদেশিক মুদ্রা বিনিময় বা আদান প্রদান বলতে পারেন। এখন এইটার মানে কি বুঝাইলো যে বৈদেশিক মুদ্রা মুদ্রা বিনিময় বা আদান প্রদান, এটার কারণটা কি? সাপোজ ধরেন আমরা কোন দেশে আছি, বাংলাদেশে। বাংলাদেশের কারেন্সি কি? বিডিটি, মানে বাংলাদেশি টাকা, তাই না? আর আমেরিকার কারেন্সি কি? ইউএসডি, ইউএস ডলার, তাই না? এখন ধরেন আমাদের দেশ অনুসারে আমরা কি ইউজ করতেছি? টাকা ইউজ করতেছি। যে কোনো জায়গায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে আমরা টাকা দিলেই আমাদের কাজটা আমরা করতে পারতেছি। আবার আমেরিকা কি করতেছে? ওদের যত প্রয়োজনীয় কাজ বা কাজকর্ম যাই আছে সবকিছু ওদের ডলার দিয়া সম্পন্ন করতে পারতেছে, ওদের সব প্রয়োজন সম্পন্ন করতে পারতেছে। এখন জাস্ট এইটা ভাবেন যে আমার এমন একটা প্রয়োজন হইলো যে আমি আমেরিকায় আসি বা যাব, বা এরকম কিছু একটা আমার আমেরিকান ডলারের প্রয়োজন হয়েছে, যেটা দিয়ে আমার ওই কাজটা সম্পন্ন করতে হবে, ঠিক আছে? ধরে নেন এটা। বা ধরেন আমি আমেরিকায় আসি বা গেছি বা যাচ্ছি, এরকম কিছু একটা। বাট যদি আমি আমেরিকায় যাই, তাহলে আমি কি সেই জায়গায় বাংলাদেশের টাকা ইউজ করতে পারবো? টাকা দিলে কি ওরা চিনবে? হ্যাঁ, আমাদের দেশের টাকার একটা ভ্যালিউ আছে, বাট ওদের দেশে ওইটা চলে না। ওদের দেশে কি চলে? ইউএসডি, ইউএসডি। সো তাহলে আমরা কি করতে পারি? আমাদের যে টাকার ভ্যালিউ আছে সেইটা আমরা ব্যাংকের কাছে দিয়া ওই পরিমাণ ইউএসডি কিনে নিতে পারি না আমরা? তাহলে আমাদের কাছে যদি যে পরিমাণ টাকা ছিল, সেই পরিমাণ টাকার ইউএসডি চলে আসে, ব্যাংক আমাদেরকে দেয়, আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই পরিমাণ ইউএসডি, তাহলে আমরা কি করতে পারতাছি? ওই ইউএসডি নিয়ে আমরা আমেরিকার ভিতরে ইজিলি আমাদের যত প্রয়োজনীয় কাজ আছে বা সবকিছু আমরা মানে করতে পারতাছি, তাই না? সব কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করতে পারতাছি। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এই যে আমরা টাকা দিয়া ব্যাংকের কাছ থেকে গিয়া কি কিনলাম? ডলার নিলাম। এটা কি বৈদেশিক মুদ্রা? আমাদের দেশের টাকার সাথে বিদেশি টাকার একটা আদান প্রদান হইলো না? আমরা টাকা দিছি, পরে আমাদেরকে বিদেশি টাকা দিছে। সো এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা আদান প্রদান বা বিনিময়ের মাধ্যম, ঠিক আছে? সো এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। এই ফরেন এক্সচেঞ্জ, এখন বলবেন যে ফরেক্স কেন আসছে নামটা, এটা বলবেন না? তাহলে ফরেক্স নামটা কিভাবে আসছে আমরা একটু সেটা বুঝি। যে এই ফরেন ফরেন এক্সচেঞ্জের যে ফরেন শব্দটা আছে, সেই ফরেনের ফর, আর এই এক্সচেঞ্জের আসছে ইএক্স, সেখান থেকে আসছে ফরেক্স। আমি একটু ক্লিয়ারলি বুঝাই। এই যে দেখেন, ফরেনের থেকে আসছে ফর, আর এই এক্সচেঞ্জের থেকে আসছে ইএক্স, অর্থাৎ কি হয়েছে? দুইটা মিলা ফরেক্স। এখন এই নামকরণটা কেন করা হয়েছে এটা জানবেন না? এখন দেখেন,
পৃথিবীতে শুধু ইউএসডি বিডিটি এই কারেন্সি নেই, আরও বহুত বহুত কারেন্সি আছে, তাই না? তার মানে আমরা ফরেন এক্সচেঞ্জ মানে কি বুঝলাম, যে টাকাটা আমরা বিনিময় করি বা আদান প্রদান করি বা কিনা বেচা করতেছি। বাট এটার তো একটা সুন্দর নামের দরকার আছে, তাই না? ফরেন এক্সচেঞ্জ, এটা তো জাস্ট ফরেন এক্সচেঞ্জ, এটা তো বুঝাই, এটা দিয়ে বুঝাইতেছে জাস্ট যে বৈদেশিক মুদ্রাগুলো আমরা বিনিময় করতেছি বা লেনদেন করতেছি। বাট সো এখন এইটার যদি একটা সুন্দর নাম হয় তাহলে কি হইতেছে, এটার একটা কমিউনিটি তৈরি হয়ে যেতেছে অন্য লেভেলের, যে দুনিয়ার যত কারেন্সি আছে সেইগুলা এটার আন্ডারে এক্সচেঞ্জ হয় বা এই নামে আখ্যায়িত করা হয়েছে। সো ওই একটা নামে আখ্যায়িত করার জন্যই এই ফরেন যে এক্সচেঞ্জ আছে এই শব্দটারে জাস্ট একটা নাম দেওয়া হয়েছে শর্টকাট করে, সেটা হচ্ছে ফরেক্স। এই জন্য আমরা এটা ফরেক্স বলি, ঠিক আছে? তাহলে এখন কথাটা আসে যে আমরা যে ফরেক্স থেকে আর্নিং করতেছি, আমরা ফরেক্স থেকে কিভাবে টাকাটা আর্নিং করতেছি, তাই না? আমরা ফরেক্স থেকে টাকা আর্নিং করতেছি হচ্ছে, ফরেক্সে মূলত কি আছে, কারেন্সি এক্সচেঞ্জ করতেছি বা বিনিময় করতেছি। সো এই কারেন্সি বিনিময়ের মাধ্যমেই আমরা কি করতেছি, তাহলে ফরেক্স থেকে টাকা আর্ন করতেছি। এখন কিভাবে, আমরা একটা ডলার বা যে কোনো কারেন্সি কিনা বেচার মাধ্যমে ওইখানে যে ফ্ল্যাকচুয়েশনটা হইতেছে ওইখান থেকে আমরা প্রফিট নিয়ে আসি। এটাই হইতেছে আমাদের ফরেক্স থেকে আর্নিংয়ের সিস্টেম, ঠিক আছে? এখন ধরেন এটার আমি একটা এক্সাম্পল দিই। কেমন এক্সাম্পল? ধরেন যে এইটা নিয়ে একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলে ভালো হইব এখানে। ধরেন যে এটা একটা হচ্ছে $1, $1, ওকে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে মার্চের 7 তারিখ। এই যে ধরেন মার্চের আজকে কয় তারিখ? 7 তারিখ। এই $1টা আমি মার্চের 7 তারিখে কিনলাম হচ্ছে 121 টাকা, কত পয়সা দিয়া? ধরেন যে 20 পয়সা দিয়া কিনছি। জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি। এই $1টা আমি মার্চের, যেমন আজকের দিনে কিনলাম, মার্চের 7 তারিখে আজকের দিনে কিনলাম কত টাকা দিয়া? যে 121.20 পয়সা, মানে 121 টাকা 20 পয়সা দিয়া। বাট মার্চের এই $1 কি হয়ে গেল মার্চের 15 তারিখে, ঠিক আছে? মার্চের 15 তারিখে কি হয়ে গেল? 121.80 পয়সা হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এর আগে ছিল 121 টাকা 20 পয়সা, আর এখন হয়ে গেছে 121 টাকা 80 পয়সা। তাহলে কত পয়সা দাম বাড়ছে? 60 পয়সা দাম বাড়ছে। সো এখন কথা হইতাছে যে এই যে 60 পয়সা দাম বাড়ছে, এখন যদি আমি এইখানে $1,00,000 কিনা রাখতাম, সাপোজ ধরেন আমি যদি এখানে $1,00,000 কিনা রাখতাম, তাহলে আমার কত ডলার প্রফিট হইতো? $1 তো বাদ দিলাম, জাস্ট $100 যদি কিনা রাখতাম, জাস্ট অনলি $100 কিনা রাখতাম, 60 পয়সা করে প্রত্যেক ডলারে বাড়ছে। তো বুঝতে পারতেছেন কত বড় একটা আর্নিংস। এটাই হচ্ছে মার্কেটের যে ফ্ল্যাকচুয়েশন হইতেছে, দামের মার্কেটে যে ভ্যালিউ আছে, আই মিন ডলারের বা কারেন্সির যে ভ্যালিউটা আছে ওঠানামা করতেছে, সেইটার ফ্ল্যাকচুয়েশন থেকেই মূলত আমরা ফরেক্স মার্কেট থেকে ইনকাম করি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন এখানে বোঝার মতো আরেকটা বিষয় চলে আসে। সেই বিষয়টা কি? আমি মাত্র এই ডলারের ভ্যালিউ নিয়ে কথা বলছিলাম, তাই না? ডলারের ভ্যালু $1 মানে $1 এটা, তাই না? হয়তো $1 আরো 10 বছর পরে $1 থাকবো, বাট ওর ভ্যালিউটা কতটুকু সেটা আমি কিভাবে বুঝতেছি? যেমন মাত্র আমি কি বলছিলাম এক্সাম্পল হিসাবে, বিডিটি, তাই না? বিডিটি মানে কি, আমাদের বাংলাদেশি টাকার সাথে ওরে আমি তুলনা করার পরে আমি ওর ভ্যালিউটা বুঝতে পারছি, যে ওর ভ্যালিউটা এই লেভেলে আছে এই বিডিটির তুলনায়, তাই না? তার মানে $1 সমান আমি বিডিটি কত বলছিলাম? 121.20 বলছিলাম। তো বুঝতে পারতেছেন, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বলতেছি। তো এইটাই হচ্ছে তুলনা করার পরে এই $1 অ্যাকচুয়াল ভ্যালিউটা আমি তুলনা করার পরে বুঝতে পারতেছি যে এই বিডিটির তুলনায় এইটার এই অবস্থা, মানে এই ডলারের এই অবস্থা। সো এই জন্য কি হচ্ছে, এই ফরেক্স মার্কেটের মধ্যে বা ফরেক্সের মধ্যে কারেন্সিগুলোরে পিয়ার আকারে দেওয়া হয়, মানে কি জোড়া আকারে দেওয়া হয় যাতে আমরা তুলনা করতে পারি। এই জন্য সবসময় দেখবেন যে ইউএসডি, তারপরে পাই দিয়া রাখে জেপিওয়াই, আবার দিয়া রাখে দেখবেন যে ইউরো, ইউআর, ইউরো, ইউএসডি, এইভাবে দিয়া রাখে। তো আমি একটু ক্লিয়ার এক্সাম্পল দেই, যদি এইদিকে আসি, এই তো এইখানে যদি আসি, সেম এখানে আসার পর আবার একটা ঘটনা দেখেন, যে এইখানে কি দেওয়া আছে? ইউরো আছে, তাই না? ইউরো তো একটা কারেন্সি। আবার এইদিকে কি আছে? ইউএসডি আছে, ইউএসডি একটা কারেন্সি, তাই না? এখন কথা হচ্ছে এই ইউরোর ভ্যালিউ কতটুকু সেইটা আমি কিভাবে বুঝবো, যখন এটারে আমি অন্য কোনো কারেন্সির সাথে তুলনা করব, ঠিক আছে? অন্য কোনো কারেন্সির সাথে তুলনা করব, তখন আমি বুঝতে পারবো। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে 1 ইউরো। এই 1 ইউরোর ভ্যালিউ তো 1 ইউরোই, বাট
এটার যখন অন্য কোনো কারেন্সির সাথে আমি তুলনা করতেছি তখন এটা অন্যরকম একটা ভ্যালু আমি পেয়ে যেতেছি, ওই কারেন্সির তুলনামূলক, ঠিক আছে, তুলনা করতে পারতেছি। তাহলে এখন যদি আমি ইউরোরে 1 ইউরো, ঠিক আছে, 1 ইউরো বাংলাদেশি টাকা কেমন, বাংলাদেশি টাকার সাথে তুলনা করি, বিডিটি, তাহলে কত হয়? প্রায় 131.21 মতো হয়ে যায়, ঠিক আছে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। তার মানে কি 1 ইউরো কত টাকার সমতুল্য? 131 টাকার সমতুল্য। তুলনা করলাম এই 1 ইউরোরে আমি কার সাথে? বিডিটির সাথে। সেম এইভাবে যদি আমরা তুলনা করতে পারি ফরেক্স মার্কেটের মধ্যে কারেন্সি পেয়ারগুলারে, কারেন্সির যে পেয়ারগুলো আছে সেগুলা তৈরি করা হয়েছে। তাহলে এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে দুইটা কারেন্সি আছে, একটা হচ্ছে ইউরো আর একটা হচ্ছে ইউএসডি। সো এখন যদি আমি ইউরোর সাথে ইউএসডি এর তুলনা করি তাহলে দেখেন তো 1 ইউরো সমান সমান কত ডলার হইতাছে ডলারের তুলনায়? ডলার হচ্ছে $1.09। জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে রাখেন, আমি তুলনা করতে পারতেছি। সেম এই তুলনাগুলো করতে হয় কেন? আমরা তো আর্ন করব, তাই না? আমরা হচ্ছে আর্ন করব, কিভাবে আর্ন করব? মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে। এখন আর্নটা আমি কার সাথে তুলনা করে করব সেটা হচ্ছে ম্যাটার করতেছে। যেমন আমি একটু আগে বলছিলাম যে ডলারের দাম ছিল 121.20 পয়সা, পরে এইটা বাইরে হয়ে গেল 80 পয়সা, প্রফিট মাঝখানে কত পয়সা? 60 পয়সা, জাস্ট 7 দিনে, ঠিক আছে, জাস্ট 7 দিনে। তো এখন কথা হইতাছে, এই যে আমি বুঝলাম যে আমার 60 পয়সা লাভ হয়েছে একদিন, এটা কিভাবে বুঝলাম? যখন আমি এই ডলারের সাথে আমার কি করলাম, টাকারে মানে বিডিটি রে তুলনা করলাম। এবার আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে মার্কেটের মধ্যে এই ফ্ল্যাকচুয়েশনগুলো, দুইটা কারেন্সির মধ্যে ফ্ল্যাকচুয়েশন হওয়ার পরে সেটা কিনা বেচার মাধ্যমে আমরা কিভাবে ফরেক্স মার্কেটের মধ্যে আর্নিং করতেছি। তাহলে এক কথায় বলতে পারি ফরেক্স মার্কেটের মধ্যে এই যে কারেন্সি পেয়ারগুলো আছে, এই কারেন্সি পেয়ারগুলোর ভিতরে দাম, এগুলো দাম বা ভ্যালিউ যখন আপ ডাউন করে, ঠিক আছে, তখন আরেকটা কারেন্সি পেয়ার রে, এই একটা কারেন্সি পেয়ার রে আরেকটা কারেন্সি পেয়ারের সাথে তুলনা কইরা আমরা ওটারে বাইং সেলিং মানে কিনা বেচা করার মাধ্যমে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে ইনকাম করি। এটা হচ্ছে ফরেক্স ট্রেডিং বলে এটা আমরা, ঠিক আছে, একদম ইন্টারনাল সিচুয়েশন থেকে। সামনে আরো আসতে যাইতে যাইতে ক্লিয়ার হইতে পারবেন বিষয়টা। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি ইজিলি বোঝানোর জন্য। তাহলে এইবার হচ্ছে এখানে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই কিনা বেচারা করব, তাই না? একটা কথা চলে আসে না? এখন এই প্রথমে কে আছে? ইউরো। দ্বিতীয়তে কে আছে? ইউএসডি। তাইলে আমরা এখানে কি করব? 1 ইউরো কেনার জন্য কত ইউএসডি লাগবে? তাইলে আমরা কি জানছিলাম? 1 ইউরো ইজ ইকুয়াল টু, আমরা কি শিখছিলাম? 1 ইউরো ইজ ইকুয়াল টু 1.009 ডলার, তাই না? 1 ইউরো সমপরিমাণ ডলার কতটুকু হয়? এইটা তুলনা করার পরে তার মানে কি আমাদের 1 ইউরো কেনার জন্য এতটুকু ডলার ব্যয় করতে হবে বা খরচ করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি এই জায়গাটা। আর তুলনা করার জন্য আরেকটা বিষয় কি ছিল? আমরা ওর সাথে তুলনা করছি, কারণ ও প্রথমে ছিল। এখন এইখানে এই বিষয়টা আবার বলি, এখানে আরেকটা টপিক চলে আসে, আমি একটু উপরের দিকে যাইতে হবে এই টপিকটা বোঝাইতে হইলে। So, এইটা যে এখানে কি হয় তাহলে, এখন এই যে শুরুতে যে আছে ওইটা হচ্ছে আমার বেস কারেন্সি, যার সাথে আমি তুলনা করব, ঠিক আছে। আর এই পরের যে কারেন্সিটা থাকে দ্বিতীয়তে, সেটা হচ্ছে কট কারেন্সি, আমি যারে তুলনা করব। যেমন আমি এর আগে বলছিলাম ওইখানে যে, আমি এদিকে আরেকটু আসি, যে এই যে ডলারটা, এই ডলারের সাথে আমি তুলনা করছিলাম কারে? বিডিটি রে, মানে টাকারে, যে $1 দাম কত পরিমাণে বাংলাদেশি টাকা। কার সাথে তুলনা করছি? ডলারের সাথে। তুলনা কারে দিয়া করছি? ডলারে দিয়া ওরে তুলনা করছি, তাই না? সেম সেম একদম সেম বিষয় হচ্ছে এখানে চলে আসে, যে আমরা এই বেস কারেন্সিটারে কার সাথে তুলনা করতেছি? ডলারের সাথে তুলনা করতেছি। সো যেহেতু ওরে দিয়া আমরা তুলনা করতেছি, এই জন্য ও হচ্ছে বেস কারেন্সি, আর ওরে তুলনা করতেছি তার মানে কি ওর কোয়াড কারেন্সি। আশা করি বুঝতে পারছেন। সো শুরুতে কারেন্সি পেয়ারের শুরুতে যে কারেন্সিটা থাকবো সেটা হচ্ছে আমাদের বেস কারেন্সি, আর শেষে যে কারেন্সিটা থাকবো সেটা হচ্ছে আমাদের কোয়াড কারেন্সি। আশা করি বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে এখানে। এটা না বোঝার মতো আর কথা না। ওকে। আর আরেকটা জিনিস কি কি জানছিলাম, যেহেতু আমরা ওরে দিয়া তুলনা করব মানে ওর সাথে তুলনা করব, তাই না? ওরে দিয়া ওর সাথে তুলনা করব, তাহলে আমরা কি বলতে পারি যে 1 ইউরো কিনতে আমার এত পরিমাণ ইউএসডি
খরচ হবে। কাহিনী বুঝতে পারছেন? এখন যদি এখানে অন্য কারেন্সি হইতো তাহলে কি হইতো, আমি সেটাও একটু ক্লিয়ারভাবে বুঝাই দিই। যেমন ধরেন যে এখানে আছে ইউএসডি, ইউএসডি বাই কে আছে জেপিওয়াই, জাস্ট ধরে নেন জাপানি সিয়েন, এটাও জাপানের কারেন্সি, ঠিক আছে? তো এখন আমি কি বলতে পারি, এটা যেহেতু প্রথমে আছে তার মানে এটা কি আমার বেস কারেন্সি। ওরে আমি তুলনা করব কার সাথে, জেপিওয়াই এর সাথে তুলনা করব। তার মানে এক ইউএসডি কিনতে আমার কত জেপিওয়াই লাগে, ধরেন যে 1.47 বা 46 সামথিং কিছু একটা হইব, ধরে নেন এতটুকুই, ঠিক আছে? জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তাহলে এখানে আমি কি বলতে পারতাছি, আমার বেস কারেন্সিরে আমি তুলনা করলাম কার সাথে, কোয়াড কারেন্সির সাথে, কইরা একটা ভ্যালিউ পাইলাম। এখন যদি এই দুইটার মাঝখানে আমি কিনা বেচা করি তাহলে অবশ্যই আমার হয়তো কোয়াড কারেন্সি আমার প্রফিট দিবে, নয়তো বেস কারেন্সি আমার প্রফিট দিবে। সেইটার ক্রাইটেরিয়াটা কি আমি আস্তে আস্তে সামনে দিয়ে গেলেই বুঝতে পারবেন। আশা করি এটুকের যে থিমটা আছে সেটা কমপ্লিট হয়েছে আপনাদের। এখন পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে, ধরেন যে আমরা এই কারেন্সির মধ্যে ইনভেস্ট করতেছি, কার মধ্যে, আমরা কিনবো ইউরো কিনবো, ঠিক আছে? আমরা 1 ইউরো কিনবো, আমরা 1 ইউরো কিনবো, একটু উপরের দিকে লিখি। ধরেন যে আমরা কি কিনবো, ইউরো কিনবো, কয় ইউরো, 1 ইউরো কিনবো। কি দিয়া, ইউএস ডলার দিয়া কিনবো। কত ইউএস ডলার, তাহলে 1 ইউরো কিনতে গেলে আমাদের কত ইউএস ডলার লাগবে, আমাদের ইউএস ডলার লাগবে 1.09 ইউএস ডলার লাগবে, ওকে? তাহলে আমরা 1 ইউএসডি কিনলাম। তাহলে কি এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি বাই করলাম কারে, ইউরোরে বাই করলাম। বাট ইউরোরে বাই করতে গিয়া আমি কিন্তু একটা জিনিস সেল করে ফেলছি, সেটা কি ছিল, আমার ডলার ছিল। এটা খেয়াল করছেন? আমি ইউরোরে বাই করতে গিয়া অটোমেটিক কি করে ফেলছি, আমার ডলারটারে সেল করে ফেলছি। তার মানে কি, এই কারেন্সি পেয়ারের মধ্যে যখন আপনি কোনো একটা কারেন্সি পেয়ারে বাই করবেন, ঠিক আছে, যেমন আমি এখানে লিখি একটু, ইউরো ইউএসডি, তার মানে আমরা এটা বুঝলাম, যখন আমি এই কারেন্সি পেয়ারের মধ্যে কোনো একটা কারেন্সি পেয়ারে বাই করবো তখন অপোজিটের কারেন্সিটা অটোমেটিক সেল হয়ে যাব। আবার যখন কোনো একটা কারেন্সি পেয়ারে আমি সেল করবো তার অপোজিটের কারেন্সি পেয়ারটা অটোমেটিক বাই হয়ে যাব। মানে এই দুইটার মধ্যে আমি তুলনা যেহেতু করতেছি, যদি ওরা আমি বাই করি তাহলে হয় সেল হয়ে গেল, তাই না? আবার যেহেতু এই দুইটার ভিতরে তুলনা করতেছি, ওরে যদি আমি সেল করি তাহলে হয় বাই হয়ে গেল। আশা করি ঘটনাটা বুঝতে পারছেন। সো এই ঘটনাটা এখানে এইভাবেই ঘটছে। সেম আবার বলতে পারি, আমি যদি 1 ইউরো সেল করি, যেহেতু আমি ওদের দুইজনকে তুলনা করতেছি, ঠিক আছে, দুইজনের সাথে। সো এখন যদি আমি 1 ইউরো সেল করি তাহলে অটোমেটিক কি $1 বাই হয়ে যেতেছে না, যেহেতু ওরা দুইটা একটা পিয়ার, ওগো দুইটার ভিতরে দুইজনের তুলনা করতেছি। তাহলে কি হইতেছে, বেস কারেন্সি যখন আমি সেল করব আমার কোয়াড কারেন্সি অলরেডি বাই, অটোমেটিক বাই হয়ে যাবে। আর আমি যদি আমার কোয়াড কারেন্সি, বা ধরি বেস কারেন্সি দিয়েই বোঝাই সব কিছু, আর আমি যদি আমার এই বেস কারেন্সিরে বাই করি তাহলে আমার কোয়েট কারেন্সি কি হয়ে যাইতেছে, অটোমেটিক সেল হয়ে যাইতেছে, কারণ ওদের দুইজনের ভিতরে আমি ওদের দুইজনকে তুলনা করতেছি। সো এটা একটু ক্লিয়ার বোঝানোর লাগে আমি ভেবে ড্র করে রাখছিলাম, হ্যাঁ আছে এখানে। সো ওইটা একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এটা কাছে নিয়ে যাই। এখন গণনাটা এরকম হইলো, আমি এতক্ষণ যা বুঝাইলাম, আমরা যখনই একটা কারেন্সি কিনি, যেহেতু এটা একটা পিআর, এই দুইটা ইউরো আর ইউএসডি, সো কি হইতাছে, আমরা যখন ইউরো বাই করবো তখন কিন্তু আমার ইউরো বাই করতে গেলে সেল কি করতে হইতাছে, আমার ডলার সেল করতে হইতাছে। তার মানে একদিকে ইউরো বাই করলাম, আর সাথে সাথে ওর ওর সাথে যে পিআরটা আছে, মানে ওর সাথে যেই কারেন্সিটা আছে ডলারটা, সেটা সেল কইরা ওরে বাই করতে আমার হইছে। এটা বুঝতে পারছেন? সেম আবার কি হইলো, ধরেন যে আমি আমি ড- ইয়া ইউ ইয়া আমি যে আমার ইউরো আছে সেই ইউরোটারে সেল করলাম, তাহলে আমি যদি ইউরোটারে সেল করি তাহলে অবশ্যই আমার কারে বাই করতে হইতাছে, ইউএসডি বাই করতে হইতাছে, তাই না? এটাই হচ্ছে ঘটনা, যে একটা কারেন্সি পেয়ারের মধ্যে যখন আপনি কোন একটা কারেন্সি বাই করবেন তখন অপোজিটের কারেন্সিটা সেল হয়ে যাব, ঠিক আছে? আবার যদি আপনি কোন একটা কারেন্সি সেল করেন, ঠিক আছে, তার অপোজিটের কারেন্সিটা অটোমেটিক বাই হয়ে যাবে, কারণ ওরা হচ্ছে একটা কারেন্সি পেয়ার আকারে আছে, এটা বাই করলে এটা সেল করলে এটা বাই হয়ে যাব। এটাই ঘটনা। আশা করি এটার ভিতরে আর কোনো ডাউট নাই। এই জন্য আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করেন, কি আমি বলি, এটা এটা অনেকের মাথায় প্যাঁচও লাগতে পারে ঘটনাটা, যে আমরা সবসময় দেখি যে মার্কেটের মধ্যে লং আছে, LONG, লং, আরেকটা আছে শর্ট, ঠিক আছে? ধর যে শর্ট, আমি বানানটা ভুলে গেছি, ধরেন যে একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট। লং মানে কি আমাদের বাই, ঠিক আছে? লং মানে কি আমাদের বাই, আর শর্ট মানে কি আমাদের
সেল। ধরেন যে এখন মার্কেটে লং হইতাছে, কি লং হইতাছে, যেমন এই জায়গায় যে কারেন্সি পেয়ারটা আছে ইউরো ক্যাড, ঠিক আছে, আমি এটা একটু ধরি যে UURCAD, ক্যাড, ক্যাড মানে হচ্ছে কানাডিয়ান ডলার, ঠিক আছে। এখন কথা হইতাছে এখানে ইউরো আর ক্যাড, আমরা তো জাস্ট এই বেস কারেন্সিরে ফলো করে ট্রেডগুলা করি, হয়তো ওরে কি করি লং পজিশনে ফালাই, নাইলে ওরে কি করি আমরা শর্ট পজিশনে ফালাই। লং পজিশনে ফালাই তার মানে কি করতেছি আমরা বাইং করতেছি, মানে ওই উপরের দিকে যাইব। লং মানে কি, লং মানেই বাই, মানে উপরের দিকে যাইব মার্কেট। আর শর্ট মানে কি, শর্ট মানে সেল, মানে মার্কেট নিচের দিকে যাইব। সো এখন এইটা নিয়ে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। সেই দ্বিধাদ্বন্দ্বটা কি, ভাই আমি তো আমার বেস কারেন্সিরে বাইও করতেছি সেলও করতেছি, তাহলে এটা টাকাটা কেমনে আর্ন হইতাছে, একটা কারেন্সি বাই হইতাছে আবার সেল হইতাছে, এটা কেমনে? ভাই যখন আপনি কারেন্সিটা বাই করতেছেন বা লং পজিশনে শর্ট নিতেছেন, মানে কি লং নিতেছেন মানে বাই করতেছেন উপরের দিকে যাওয়ার জন্য, তখন তার মানে কি আপনি ইউরোরে কিনছেন, ঠিক আছে, আপনি ইউরোরে কিনছেন, কি দিয়া কিনছেন, কানাডিয়ান ডলার দিয়া আপনি ইউরোরে কিনছেন, ঠিক আছে, আপনি কানাডিয়ান ডলার দিয়ে কারে কিনছেন, এই ইউরোরে কিনছেন। তার মানে কি হয়েছে, আপনার কারে সেল করতে হয়েছে, এই কানাডিয়ান ডলারেই সেল করতে হয়েছে, তারপরে আপনি এই ইউরোটারে কিনতে পারছেন আপনি যখন এখানে লং পজিশন করলেন। সেম তারপর আবার আপনি কি কাজ করে কি করলেন, এই ইউরোরে শর্ট পজিশন করলেন বা সেল করলেন, ঠিক আছে, যে মার্কেট নিচের দিকে যাইব, হ্যাঁ ইউরোর মার্কেটটা নিচের দিকে যাইব। তখন আপনি কি করলেন, আপনি ইউরো দিয়া, ঠিক আছে, তখন আপনি এই ইউরো দিয়া এই কানাডিয়ান ডলারে বাই করছেন। এবার বুঝছেন আপনার ইনকামটা কিভাবে হইতাছে, যখন আপনি ওরে সেল করতেছেন তার মানে আপনি কানাডিয়ান ডলার কিনছেন, আপনি সেল করতেছেন মানে মার্কেট নিচের দিকে তো যাইবো বা টাকাটা করতে পারবেন। তার মানে হচ্ছে ইউরো দিয়া মানে আপনার বেস কারেন্সির আপনি বেচছেন, সেল করছেন বা শর্ট করছেন, আর কোয়াড কারেন্সির আপনি বাই করে ফেলাইছেন। সো কোয়াড কারেন্সি যদি মার্কেট এখন ইউরোর মার্কেটটা নিচের দিকে যায়, ধরেন যে আমি এখানে একটু আরেকটু ক্লিয়ার করতে হবে এখন। এখন এখানে একটা জিনিস ক্লিয়ারলি বুঝেন, আপনি কি করছেন, এই যে ইউরোর মার্কেটটা ইউরো ক্যাড, ঠিক আছে, ইউরো আর ক্যাড। এখন ঘটনা যেটা হইলো, আপনি ইউরোর মার্কেটে সেল নিছেন, ঠিক আছে, সেল নিছেন বা শর্ট করছেন, করার পরে ইউরোর মার্কেট কি গেল, নিচে গেল। তো এই কারণে পিয়ার হইতেছে কেটা, ইউরো হচ্ছে একটা কারেন্সি, এই পিয়ারের মধ্যে ক্যাড হচ্ছে একটা কারেন্সি। সো ইউরো যদি নিচের দিকে যায় তাহলে উপরের দিকে মনে মনে কে উপরে দিয়ে গেছে, ইউরোর দাম কমলে দাম কাম বাড়ছে, কার বাড়ছে, ক্যাডের দাম বাড়ছে। কারণ আপনি তো কানাডিয়ান ডলারের সাথেই বা ক্যাডের সাথেই ইউরোরে পিয়ার আকারে নিছেন, তুলনা করতেছেন। সো ইউরোর দাম যদি কমে আর কানাডিয়ানের দাম বাড়ছে, তো এই ক্ষেত্রে কি কি বলতে পারেন, তো এই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি যখন ইউরোডারে সেল করলেন তার মানে ওই মুহূর্তে আপনি কানাডিয়ান ডলারে বাই করে ফেলছেন। আর এই কারণে ইউরোপিয়ান মার্কেট যখন নিচের দিকে যায় আর কানাডিয়ান এর সাথে যদি আর পিয়ার তুলনা করা হয়, তখন দেখা গেছে যে কানাডিয়ান ডলার যেহেতু আপনি বাই করে রাখছেন, আপনার প্রফিট বুক হইতাছে। এটা নিয়ে অনেকে কনফিউশনে ভুগে যে ভাই আমি তো সেল করলাম, সেল করলে আবার কইতে আমার টিয়া দিব মার্কেট। আপনি যখন পজিশনটা কিনছেন, কিনার পরে মার্কেট কি করছে আপনার কানাডিয়ান ডলার আপনি কিনা ফেলছেন, তখন আপনার ব্রোকারের ভিতরে দেখবেন যে আপনার ট্রেড চলতেছে। আর ওই ট্রেডটা যখন কমপ্লিট হয়ে যাব, আপনি ক্রস আইকনে কাইটটা দিলে তখন আপনার প্রফিট বুক হইব। কিন্তু অ্যাকচুয়ালিতে এটা জাস্ট আপনি একটা ট্রেড পজিশন কিনছেন। কিসের পজিশন কিনছেন, ইউরো বেচা কারে কিনছেন, কানাডিয়ান ডলারে কিনছেন। দ্যাটস ওয়াই মার্কেট নিচের দিকে গেছে, পরে আপনার প্রফিট হয়েছে আর আপনি পরে জাস্ট আপনার পজিশনটা ক্লোজ কইরা মার্কেট থেকে প্রফিটটা নিয়ে বুক কইরা ব্রোকার থেকে বাড়ায় চলে আসলেন। এই হচ্ছে ঘটনা। এখন আবার অনেকে বইলা বসবো যে ভাই ব্রোকার কি, সমস্যা নাই, অনেকেই জানে না, আমি বেসিকে যারা একদম স্টার্টিংয়ে যারা আছে, তো আমি একটু সামনে সব কিছু বলতেছি, প্যারা নিয়েন না। এখন তো এতক্ষণ এই বক বক করার পরে আমরা এতটুকু কি বুঝলাম, যে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে হচ্ছে আমরা ইনকামটা করতেছি, তাই না, যে ডলারের দাম বাড়া আর কমা নিয়া। সো মার্কেট যে যে ডলারের দাম বাড়তেছে আর কমতেছে বা কারেন্সিগুলোর দাম বাড়তেছে আর কমতেছে, এই যে মাঝখানের ফ্ল্যাকচুয়েশনগুলা বাড়তেছে আর কমতেছে, তুলনামূলক এই দুইটা কারেন্সির আমরা তুলনা করে এই ফ্ল্যাকচুয়েশনগুলো থেকে আমরা ইনকাম করতেছি। তাইলে আমাদের ইনকাম কখন বেশি হইব, যখন আমরা যে দুইটা কারেন্সি চুজ করছি, হ্যাঁ এই দুইটা কারেন্সির ভিতরে প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন হইব, তখনই তো আমাদের ইনকাম বেশি হবে, তাই না? মার্কেট যদি এইভাবে চলে, দাম একটু করে কমে একটু করে বাড়ে, তাহলে কি আমাদের প্রফিট হওয়ার কোনো পসিবিলিটি আছে? নাই। তার মানে কি কারেন্সির উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে যে আমাদের কতটুকু প্রফিট হতে পারে। যেসব কারেন্সিতে কারেন্সির দাম অনেক তাড়াতাড়ি বেশি বাড়ে, আবার অনেক তাড়াতাড়ি কমা যায়, অনেক তাড়াতাড়ি বাইরে যায়, ওই কারেন্সিগুলোর ভিতরে বা অনেক বেশি বাড়ে বা অনেক বেশি কমে কারেন্সির ভ্যালিউটা, তো ওই কারেন্সিগুলোর ভিতরে কি হয়, আমাদের ট্রেড করলে আমাদের
প্রফিটের পসিবিলিটি অনেক বেশি। এই জন্য এই যে ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ারগুলো আছে এইগুলার ভিতরে কিছু গুড কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির কারেন্সি পেয়ার আছে। যেমন আমি একটু ওইগুলা নিয়ে আপনার একটু বলি এখন এদিকে। যেমন এই যে, সো এখন এই দিকে লক্ষ্য করলে একটু ক্লিয়ারলি দেখতে পারবেন যে ট্রেডিং এর জন্য একটা ভালো কোয়ালিটির কারেন্সি হইতে হইলে ওই কারেন্সির মধ্যে কি কি গুণাবলী থাকতে হয়, ঠিক আছে? ওইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে আমরা ইনকামটা করতেছি কারেন্সি, তাই না? সো ফ্ল্যাকচুয়েশনটা বেশি হইতে হইব। তো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে একটা কারেন্সির ভিতরে ভালো কোয়ালিটির কারেন্সি হইতে গেলে ফরেক্স মার্কেটের জন্য, যাতে আমরা আর্ন করতে পারি? সো গুড কারেন্সি ফর ট্রেডিং, এগুলো হচ্ছে একটা হচ্ছে ভলিউম বেশি থাকতে হবে মার্কেটের মধ্যে। ভলিউম বেশি থাকতে হবে কেন? কারণ আপনি একটা বাজারে গেছেন, দোকান দিছেন, এখন ওই বাজারের মধ্যে কাস্টমার কি পরিমাণে আসতেছে সেইটার উপরে ডিপেন্ড করে আপনার কতটুকু বেচা কিনা হইব, ঠিক আছে? অথবা কতটুকু মালদার পার্টি ওই বাজারের মধ্যে আসতেছে কেনাকাটার জন্য, সেটার উপরে ডিপেন্ড করে আপনার বিজনেস কতটুকু হইব। সেম আপনি একটা কারেন্সি, দুইটা কারেন্সির মধ্যে যে ফ্ল্যাকচুয়েশন হইতাছে সেই ফ্ল্যাকচুয়েশন থেকে আর্ন করবেন। এখন যদি ফ্ল্যাকচুয়েশনই বেশি না হয়, মানে কিনা বেচাই বেশি না হয়, তাহলে ওই মার্কেট থেকে আপনি কি আর্ন করবেন, তাই না? সো ওই মার্কেটের মধ্যে ভলিউম বেশি থাকতে হবে, মানে ওই কারেন্সিটার মধ্যে মানে ব্যালেন্সের আদান প্রদান বেশি থাকে। মানে কি বলবো, মানে 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 এক কথা বলতে পারেন যে মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে এই ফ্ল্যাকচুয়েশনটা হয়। হওয়ার পিছনে যে জিনিসটা লাগে ওইটা হচ্ছে এই ভলিউমটা, একটা অন্যতম ইম্পর্টেন্ট বিষয়। সো ভলিউমটা খুব ভালো থাকা লাগবে, ঠিক আছে? মানে কিনা বেচা বলতে পারেন এই জিনিসটা। তো তারপরে মার্কেটের লিকুইডিটি ভালো থাকতে হইব, ওই মার্কেটের বা ওই কারেন্সি পেয়ারটার লিকুইডিটি ভালো থাকতে হইব। লিকুইডিটি জিনিসটা কি? ধরেন যে মার্কেটটা এখন এইখানে আছে, হুট করে আবার এই জায়গায় এই লেভেলে চলে আসছে, আবার দেখা গেছে এই লেভেলটাও ব্রেক করে দিছে, আবার দেখা গেছে এখানে আছে এই লেভেলটা ব্রেক করে দিছে। সো মানে কি মার্কেটের যে আগের এক একটা, তো আপনার ধরেন যে ওই প্রাইসের যে একটা ব্লক থাকে ওই ব্লকগুলো ব্রেক করে দেয়, এগুলো হচ্ছে লিকুইডিটি লেভেলে পড়ে। সো এইগুলো হচ্ছে কাহিনী, মার্কেটে প্রচুর লিকুইডিটি থাকবো। তারপরে কি থাকবো, মার্কেটের ভোলাটিলিটি বেশি থাকবো। ভলাটিলিটিটা জিনিসটা কি? ধরেন যে এক কথায় বলতে পারি মার্কেটের অস্থিরতা, যে মার্কেটটা এত অস্থির থাকবো যে প্রাইস কখন কোন দিকে যাইতাছে, হিউজ উঠতাছে হিউজ নামতাছে, এই অবস্থা। সো অস্থির মার্কেটই তো আমাদের দরকার, কারণ আমরা এক ফ্ল্যাকচুয়েশন থেকে এন্ট্রি নিব, আরেক ফ্ল্যাকচুয়েশনে শেষ হওয়ার সময় সময় এন্ট্রিটা ক্লোজ করে দিব, মানে এই মাঝখানে সব আমাদের প্রফিট। সো ফ্ল্যাকচুয়েশন যত বেশি, মার্কেট যত অস্থির, ভলাটিলিটি যত বেশি, তো আমাদের আর্নিংটাও পসিবিলিটি বেশি, যে আমাদের ইনকামটা হবে। বুঝতে পারতেছেন যে একটা কারেন্সি, ভালো কোয়ালিটির কারেন্সির ভিতরে কি কি গুণ থাকতে হবে। সো চলেন এখন হচ্ছে কিছু ফরেক্সের মেজর কারেন্সির উপরে আমরা দেখি যে কি কি মেজর কারেন্সি হতে পারে। তো ফরেক্সের মধ্যে কিছু মেজর কারেন্সি আছে, সেগুলো এখানে তুলে ধরলাম। সেটা হচ্ছে একটা ধরেন যে ইউরো ইউএসডি, আরেকটা হচ্ছে জিবিপি মানে ব্রিটিশ পাউন্ড আর ইউএসডি, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে বেস কারেন্সি। ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ মানে সুইজারল্যান্ডের মানে কারেন্সি আর কি। তারপর ইউএসডি সিআইডি কানাডিয়ান, ইউএসডির সাথে কানাডিয়ান ডলার। তো এইউডি ইউএসডি অস্ট্রেলিয়ান ডলার, তারপর হচ্ছে ইউএস ডলার। এনজেডডি নিউজিল্যান্ড ডলার, তারপর হচ্ছে ইউএস ডলার। সো এই যে কারেন্সি পেয়ারগুলো আছে এইগুলাই হচ্ছে মানে টপ নচ কারেন্সি পেয়ার বলতে পারেন আপনি, মানে একদম মেজর লেভেলের কারেন্সি পেয়ারগুলোর বাপ, মানে ফরেক্সের যে ফ্ল্যাকচুয়েশন আছে। তো এইগুলার ভিতরে হচ্ছে একটু কথা হচ্ছে এখন এখানে যে এইখানে হচ্ছে আমাদের প্রথমের যে কারেন্সিগুলো আছে সেইগুলা কি আমাদের বেস কারেন্সি। প্রথমের কারেন্সিগুলা কি আমাদের বেস কারেন্সি, এতক্ষণ আমরা এটাই শিখছিলাম, তাই না? আর এই বেস কারেন্সির সাথে আমরা তুলনা কারে করতেছি, এই কোয়াড কারেন্সিগুলো তুলনা করতেছি বেস কারেন্সির সাথে। এগুলোর আরো কিছু নাম দেয়, ফাইবার ক্যাবল টেবল, এই তো দরকার নাই আমার, এত দরকার কি? তো এই হচ্ছে ঘটনাগুলো। আশা করি বুঝতে পারছেন যে মেজর কারেন্সি পেয়ার কোনগুলা, কারণ এই কারেন্সি পেয়ারগুলোর ভিতরে প্রচুর ফ্ল্যাকচুয়েশন হইতেছে মার্কেটের মধ্যে। সো এটা আমাদের ফরেক্সের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। মানে সবচেয়ে বড় বড় ডিলিং বলতে পারেন, নিউজ ইম্প্যাক্ট বলতে পারেন, কারেন্সি সেলিং বাইং বলতে পারেন, এই কারেন্সিগুলোর ভিতরে হইতেছে। সো যেহেতু ফ্ল্যাকচুয়েশন বেশি, আমাদের এই কারেন্সিগুলো বেশি প্রয়োজন ফরেক্সের মধ্যে আর্নিং করার জন্য। এখন চলেন যে পরবর্তী আরেকটা বিষয় চলে আসে, এই যে কারেন্সি পেয়ারগুলো তো দেখলাম। সো কারেন্সি পেয়ারগুলোর এখানে একটা প্রাইস আছে, তাই না? এই যে একটা প্রাইস আছে, এই যে প্রাইস আছে, এই প্রাইসগুলোর উপরে কিছু কথাবার্তা আছে, সেগুলো জানা দরকার আছে। তো চলেন একটু উপরের দিকে চলে যাই আমরা। এই যে আমরা তো কারেন্সি পেয়ার বুঝলাম, মেজর কারেন্সি পেয়ার বুঝলাম, আর এই মেজর কারেন্সি পেয়ার ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো মাইনর কারেন্সি পেয়ার, তো ওইটার বলা দরকার নাই। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যে এই যে ডান পাশে, ঠিক আছে, ডান পাশে একটা জিনিস খেয়াল করলে কি দেখবেন, মার্কেটের প্রাইস আছে। এখন এটা কিসের প্রাইস? সো এই কারেন্সি পেয়ারটা যদি আমরা এখন একটু দেখি, তাহলে এটা কিসের কারেন্সি পেয়ার? এটা হচ্ছে ইউরোর সাথে ইউআর, ইউরোর সাথে কার, কানাডিয়ান সিএডি, কানাডিয়ান ডলারের
পেয়ার, কারেন্সি পেয়ার, তাই না? এই কারেন্সি পেয়ারটা এখন এই যে এখানে প্রাইসটা দেওয়া আছে, তাহলে এটা কিসের প্রাইস? আমরা কি বলছিলাম আমাদের এই বেস কারেন্সির সাথে তুলনা করব কারে? এই কট কারেন্সিরে। সো 1 ইউরো কিনতে গেলে কতটুকু কানাডিয়ান ডলার লাগবে? এটার প্রাইসটা হচ্ছে কোথায় লেখা আছে? এখানে লেখা আছে মার্কেট কোন সময় কি থাকলে কতটুকু প্রাইস লাগবে। যেমন আমি একটু এক্সাম্পল দিই এখন এখানে। এক্সাম্পলটা কি দিব? ধরেন যে মার্কেটটা এখন একদম এই লেভেলে আছে, ঠিক আছে? একদম এই লেভেলে আছে। তো এখন 1 ইউরো কিনতে গেলে ধরেন যে মার্কেটটা এখন এই লেভেলে আছে, এতক্ষণ উপরে আসতেছিল, মার্কেট এখন এই লেভেলে চলে আসছে, ওকে? সো এখন যেহেতু মার্কেটটা এই লেভেলে আছে, এই অবস্থায়, বর্তমানের এই অবস্থায় মার্কেটের এই 1 ইউরো কিনতে গেলে আমার কতটুকু কানাডিয়ান ডলার ব্যয় করতে হবে বা সেল করতে হবে? সো এই যে এতটুকু পরিমাণ কানাডিয়ান ডলার লাগবে বর্তমানের এইখানে মার্কেট আসার পরে এই 1 ইউরো কেনার জন্য। আশা করি বুঝতে পারছেন যে প্রাইসটা কিভাবে হিসাব করতেছে। সো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারি আমরা প্রাইসের দিকে যদি লক্ষ্য করি, সেইটা হইতাছে, দেখেন এই যে 0 পয়েন্ট, আমি এই প্রাইসটা এখানে একটু লিখছি, ঠিক আছে? এই প্রাইসটা এখানে একটু লিখছি। সো এখানে একটু লেখার পর একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন কারেন্সি হিসাব করি তখন আমরা কি করি? এই দশমিকের আগে যত সংখ্যা থাকে এগুলা নেই, দশমিকের পরে কয়টা সংখ্যা নেই? 2টা সংখ্যা নেই, তাই না? বাট এই কারেন্সির প্রাইসগুলোর ভিতরে একটু খেয়াল করেন তো, আরও 3টা সংখ্যা বেশি আছে। কেন এটা বেশি আছে এটা কি বলতে পারেন? এটা বেশি থাকার কারণ হইতাছে একটা কারেন্সি, কারণ এখানে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে আমরা আর্ন করতেছি যে ওই কারেন্সিটার প্রাইস বাড়া আর কমা থেকে আমরা আর্ন করতেছি। সো একটা কারেন্সি যদি রাতারাতি হিউজ আপ ডাউন করে, একটা কারেন্সির উপরে কিন্তু একটা দেশ ডিপেন্ড করে, ঠিক আছে? একটা কারেন্সির উপরে পুরো একটা দেশ ডিপেন্ড করে। সো ওই কারেন্সিটা যদি রাতারাতি প্রচুর আপ ডাউন করে বা ফ্ল্যাকচুয়েশন করে পুরো মেইন কারেন্সিটা, তাহলে ওই দেশের অর্থনীতি বলেন, জিডিপি বলেন, পুরো সব কিছু ধ্বংস হয়ে যাব জাস্ট একদিনের মধ্যে। এরকম হওয়ার পসিবিলিটি আছে। সো এইটা যাতে না হয় এই কারণে কি করা হয়, এই কারেন্সিগুলার একদম ইন্টারনাল সিচুয়েশনে গিয়া যে ফ্ল্যাকচুয়েশনগুলো হইতাছে সেইখান থেকে হচ্ছে কি করা হয়, ট্রেড করা হয় বা ধরেন যে ইনভেস্ট করা হয় ওই ইন্টারনাল সিচুয়েশন থেকে মার্কেটে। অর্থাৎ কি, মার্কেটের ওই কারেন্সিটারে বলতে পারেন যে 1000 ভাগে নিয়া তারপরে হইতেছে ওইটার ভিতরে হিসাব করা হয়। আশা করি বুঝতে পারতেছেন। নাইলে ভাই যদি 1000 ভাগে বা কারেন্সি পেয়ারটারে না করতো, হিসাব না করতো, তাহলে দেখা গেছে যে রাতারাতি কারেন্সি পেয়ারের অর্থনীতি বলেন, যা দেশের অর্থনীতি বলেন বা ওই বলেন কি এটারে কাঠামো বলেন, এটার অর্থনৈতিক কাঠামো সব শেষ, ঘুরায় যাবে এক দেশ রাতারাতি। তো এই জন্য কি করে, প্রায় 1000 ভাগ দিয়ে তারপরে মার্কেটের মধ্যে ওই কারেন্সিগুলোরে হিসাব করে। আর এই জন্যই, এই কারণটাতেই, ঠিক আছে, এই কারণে যেহেতু 1000 ভাগ দিয়ে তারপর ইনভেস্ট করি, এই জন্যই আমরা ফরেক্স মার্কেটে যখন টাকা কামাইতে যাই বা ইনভেস্টমেন্ট করতে যাই তখন আমার প্রচুর পরিমাণে টাকা লাগে। ঘটনাটা বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে টাকা লাগে। এটাই হইতেছে সেই ঘটনা। অনেকে বলে দেখেন না যে ভাই ফরেক্সে কাজ করতে গেলে প্রচুর টাকা লাগে। স্বাভাবিক। আপনি জাস্ট একটা খেয়াল করেন যে একটা নর্মাল কারেন্সি হইতাছে জাস্ট এটুক, ধরেন যে $2.5, ঠিক আছে? ওটা কিনতে লাগবে। সো এখন কথা হইতাছে, এখানে এরকম যে যেহেতু এত ঢুকতেছে ওইটার কারেন্সির প্রাইস, বাট এইটার সাথে আরো 1000 ভাগ লাগাই দিছে। আর ওই ভাগের ভিতরে যখন কারেন্সির যে পয়েন্ট আছে বা পিপস আছে সেইটা ফ্ল্যাকচুয়েশন হইব, ওইটার থেকে আমরা ইনকাম করবো। মানে কি, 1000 ভাগ করার পরে যেই ফ্ল্যাকচুয়েশনটা হয় ওইটার থেকে আমরা আর্ন করবো। তাহলে আমাদের কি পরিমাণে টাকা এখানে ইনভেস্ট করতে হয়, বুঝতে পারতেছেন তো? তো এটার একটা মানে খাস এক্সাম্পল দেই। যেমন ধরেন যে এখন মার্কেট কততে আছে, এখানে 2.05, ঠিক আছে? এখান থেকে ধরেন যে জাস্ট 0.01, 0.01 বাদ দিলাম, 0.01 না দিয়া জাস্ট 1.1 দিলাম, ঠিক আছে? এটুক ফ্ল্যাকচুয়েশন হওয়ার পরে তাহলে আমরা কতটুকু আর্ন করতে পারবো? ধরেন যে এখানে তাহলে আমরা ইনভেস্ট করলাম ধরেন যে $100। এখন আপনি বলেন আমারে, জাস্ট $100 ইনকাম করার মানে ইনভেস্ট করার পরে যদি এতটুকু বাড়ে, তাহলে ইনকাম কি আপনি চোখে দেখতে পারবেন? জীবনও পারবেন না। আবার এইখানে আপনি $1,00,000 ইনভেস্ট করেন, ঠিক আছে? এখানে আপনি $1,00,000 ইনভেস্ট করেন, তখন এই ফ্ল্যাকচুয়েশনটা আপনার চোখে লাগবে, জনজরে আটকাইবো যে না, আসলেই তো ভালো একটা মানে ইনকাম আসতেছে। সো এই জন্যই হচ্ছে কি, যেহেতু একটা কারেন্সির 1000 ভাগ করে তারপরে হইতেছে ওইটার ভিতরে ইনভেস্টমেন্ট করা হয় বা ক্যালকুলেশন করা হইতেছে, এই জন্য আমগর প্রচুর পরিমাণে টাকা ফরেক্সের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হয়। সাপোজ এক্সাম্পল দিয়ে একটা এখানে
যেমন এখানে আছে 2.05, তারপরে কি হয়েছে শূন্য, ধরেন যে এখানে ধরেন যে 10 পিপের 15 পিপসের চেঞ্জ হয়েছে, ঠিক আছে, 15 পিপস চেঞ্জ হয়েছে। তো এখন কথা হইতাছে এখানে এই যে চেঞ্জিংটা হইলো মার্কেটের মধ্যে, এই চেঞ্জিং হওয়ার পরে আপনি বলেন তো 1 পয়সাও কি চেঞ্জিং হয়েছে? হয় নাই। এখন যদি এইখানে আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি যদি পয়সা বা ডলার লেভেলে আপনার প্রফিটটা আসতে হয়, তাহলে এখানে কি করতে হবে? আপনার প্রচুর বড় পরিমাণে বিগ অ্যামাউন্টে টাকা ইনভেস্ট করতে হইব, যাতে এই পিপ লেভেলে চেঞ্জ হওয়ার পরেও আপনার টাকাটার প্রফিটে আসে। এই হইতেছে ঘটনা। এই কারণেই মার্কেটে কি করা হয়, বিভিন্ন ধরনের সাইজিং হিসাব করছে, যে লট সাইজ, কারণ এই হিসাব মার্কেটে মানুষ মাথায় রাখা পসিবল না, অনেক টাফ। সো এই জন্যই লট সাইজ বার করছে, আর এইগুলোর ক্যালকুলেশনের জন্য পিপ করছে। আমি সামনে পিপ, লট সাইজ, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে, লেভারেজ টেভারেজ আছে, সামনে এগুলো বুঝাই দিব। তো এই হচ্ছে কারণ, যে কারেন্সি পেয়ারগুলোর মধ্যে ট্রেড করার জন্য আমাদের প্রচুর পরিমাণে টাকা লাগে বা ইনভেস্ট করা লাগে, সেটা হচ্ছে কাহিনী। কিন্তু ব্রোকার আমাদেরকে কি করে, একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, একটা সুন্দর এরিয়া তৈরি করে দেয়, বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে দেয়। তো ওইগুলা ফলো করে আমরা কি করতে পারি, এত বড় বড় মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারি। এখন এই যে আমরা কারেন্সির প্রাইসটা বিষয়টা জানলাম, জানার পরে আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আরেকটা কথা চলে আসে। সেটা কি চলে আসে? এখন এই যে ইন্টারনাল সিচুয়েশন থেকে যে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন হইতাছে, ওইটার পিপ লেভেলে বা পয়েন্ট লেভেলে মার্কেট ফ্ল্যাকচুয়েশন করতেছে, তাহলে এখানে কত টাকা আমাদের ইনভেস্টমেন্ট করতে হইতে পারে? সো এত পরিমাণে টাকা কি ইনভেস্টমেন্ট করা আমাদের দ্বারা পসিবল না। তো এই জন্য আমাদের যে এনভায়রনমেন্টটা তৈরি করে দিতেছে, সেটা কারা তৈরি করে দিতেছে? ব্রোকার, ঠিক আছে? ধরেন যে ব্রোকার করে দিতেছে। সো এই যে ব্রোকাররা করে দিতেছে আমাদেরকে এই এনভায়রনমেন্টটা তৈরি। তো এর ফলে আমরা কি করতে পারতেছি, ওরা আমাদেরকে এত সুন্দর একটা মানে সিস্টেম করে দিছে, যে সিস্টেম অনুসারে আমরা এখান থেকে প্রফিট করে বের হইতে পারবো আমাদের অল্প পরিমাণ টাকা দিয়া। তার মানে এই ক্ষেত্রে আমরা কি, আমাদেরকে বলা হইতাছে রিটেইলার, ট্রেডার, আর হচ্ছে এই ব্রোকারগুলো হইতাছে ধরেন যে এক পক্ষের দালাল, যারা কি করে ব্যাংকের সাথে ওদের কন্ট্যাক্টগুলো করে। এখন কিভাবে করে আমি সেটা একটু ক্লিয়ার করি। ধরেন যে এই পৃথিবীতে যত টাকা কারেন্সি একটা দেশ থেকে আরেকটা দেশে আদান প্রদান হইতেছে, যেমন এক্সাম্পল দিয়ে বলতে পারি, ধরেন যে এটা হইতেছে বাংলাদেশ, এইটা হইতেছে আমেরিকা, ঠিক আছে? ধরেন যে ইউএসডি লেখা দিই কারেন্সি, সো এটা হচ্ছে আমেরিকা। আমি এই জায়গায় বি এর জায়গায় লিখে দিই টাকা, টাকাটা সবাই ভালো চিনি আমরা, টাকা, টাকা, ওকে। সো এই ইউএসডি আর টাকার ভিতরে যখন আমরা আদান প্রদান করি, তখন এই যে টাকা পাঠাইতাছি, আবার টাকার বিনিময়ে ডলার দিতেছে, এরকম বিষয়গুলো হইতাছে। এই কারেন্সির বিনিময়গুলো কারা করে? ব্যাংক করে, ঠিক আছে? যত বড় বড় ট্রানজেকশন হয়, যাই হয়, সবগুলা ব্যাংক করে, হইতে পারে সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এইগুলোর মাধ্যমে মেইনলি বড় বড় ট্রানজেকশনগুলো হচ্ছে পুরা পৃথিবীতে, ব্যাংকিং ট্রানজেকশন। সো ব্রোকার কি করতেছে, এই যে ব্যাংকিং ট্রানজেকশনগুলো আছে, এইখানে ইনভেস্টমেন্ট করতেছে কিভাবে? থার্ড পার্টি হিসাবে, দালাল হিসাবে। আর ওরা কি করতেছে, আমরা যাতে এইখানে ইনভেস্টমেন্ট করতে পারি, ওই আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতেছে, বা এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতেছে, যে আমরাও যারা রিটেইলাররা আছি, বাচ্চা বাচ্চা ছোট ছোট লক্ষ লক্ষ বাচ্চা আছি আমরা, ঠিক আছে, মার্কেটের মশামাছি, সো আমরা এখানে এন্ট্রি নিতে পারতাছি আর আর্নিং করতে পারতাছি। বাট এটার জন্য হাই লেভেলের সঠিক নলেজের দরকার আছে, লং বা টাইমের নলেজ দরকার আছে মার্কেট সম্পর্কে, কারণ এটা হাই রিস্ক। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন যেহেতু ব্রোকারের কথাটা চলে আসছে, আমরা একটা কাজ করি, যেহেতু একটা কাজ করি, আমাদের যে ট্রেডিং এর যে মূলত যে প্যারামিটারটা, সেটা একটু আমি দেখাই। ট্রেডিং এর প্যারামিটারটা দেখানোর দরকার আছে। সো দেখেন, এই যে কারেন্সি যে এক্সচেঞ্জিং হইতাছে, আমি মাত্র দেখাইলাম, এইটার প্যারামিটারের টপ লিস্টে কারা আছে? এই যে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি কি বলছিলাম, যে ব্যাংকিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে টাকাগুলা আমরা মানে আনা নেওয়া হইতাছে, ফ্ল্যাকচুয়েশন হইতাছে, তারপরে অর্থনীতিটা কন্ট্রোল হইতাছে। সো তারপরে কি হইতাছে, ব্রোকার আছে তারপরের লিস্টে। ব্রোকার কি করতেছে, এই যে ব্যাংকিংরা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে হিউজ পরিমাণে টাকা আনা নেওয়া করতেছে, এইটার মাঝখানে আবার ইনভেস্টমেন্ট করার জন্য, মানে ব্যাংকের মাঝখানে ইনভেস্টমেন্ট করার জন্য কারা চলে আসে? ব্রোকাররা চলে আসে। আর এই ব্রোকাররা কি হইতাছে, আমগর বড় আব্বা, ঠিক আছে, আমগর মতো রিটেল ট্রেডারদের বড় আব্বা। সো এটা গেল ঘটনা। তো ব্রোকারের পরে কারা আছে? কমার্শিয়াল ব্যাংক। যেমন আমাদের দেশের ভিতরে বা প্রত্যেকটা দেশে দেখবেন যে বিভিন্ন ছোটোখাটো ব্যাংকগুলো আছে, যেগুলো কমার্শিয়াল ব্যাংক, সবাই চিনেন অবশ্য। সো তারপরের লিস্টে আছে, আসা পরে কমার্শিয়াল ব্যাংকগুলো। তারপরের যে লিস্ট আছে, সেইটার ভিতরে কি আসে, বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের বিষয়গুলো আছে, ট্যুরিস্ট আছে, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে ঘুরতে যায়, এই সব টোটাল হিসাব একটা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়।
এটা এমনি শোনা যেতে পারে যে ইনপুট এক্সপোর্ট, বাট ইনপুট এক্সপোর্টের ভিতরে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হইতেছে। সো এটা নর্মালি ভাবলে হইব না। সো ট্যুরিস্টের ভিতরেও যে কত কোটি কোটি টাকা, জাস্ট লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হইতেছে, জাস্ট মানে বুঝলাম, বললে আর লাভ না এটা। ইনভেস্টর বিভিন্ন ইনভেস্টমেন্ট করতেছে, ইমিগ্রেশন আছে, সো এইগুলো অনেকগুলা ধাপ আছে। তারপরে এটা হচ্ছে একদম মানে লোয়েস্টের দিকে। আর একদম তলায় মানে একেবারে পায়ের তলায় যদি মশা মাছি বলতে কেউ থাকে, ওইটা হইতাছি আমরা রিটেইল ট্রেডার, যারা এই মার্কেটের ভিতরে একটু হইলেও মশামাছি লেভেলে হইলেও কি রাখতাছি, অধিকার রাখতাছি এই ব্রোকারের মাধ্যমে, ঠিক আছে। আর একদম পায়ের তলায় পড়ে আছি কি আমরা রিটেইল ট্রেডাররা। সো বুঝতে পারতেছেন ব্রোকার আমাদের জন্য কি কাজটা করে দিতেছে। নাহলে আমরা ভাই এত বড় ধরনের প্রোফাইল নাই আমাদের যে আমরা হচ্ছে এই এত বড় কারেন্সির মার্কেটের মধ্যে যাই ইনভেস্ট করবো আর টাকা আর্ন করবো, আমাদের দ্বারা এটা সম্ভব না। এই ব্রোকার বড় ভাই আছে দেখেই, বড় আব্বা আছে দেখে আমরা পারতেছি। তো যাই হোক, মজা মেরে লাভ নেই। এখন কথা হইতাছে আরেকটা, যে আমি এখানে কি বুঝাইলাম মাত্র, এখানে যেটা বুঝাইলাম এটা একটু ক্লিয়ারলি বুঝাই দিই আমি, তাহলে আর একটু ভালো হয়। যে এইটা এতক্ষণ যেটা বোঝানোর ট্রাই করলাম সেটা হচ্ছে, ধরেন যে এটা আমি বা আপনি, ধরেন এটা আমি, ঠিক আছে, না আমি আপনারা দিয়ে বুঝাবো, আমি এরকমই। তো এখন কথা হইতাছে যে এটা আপনি, আপনি হচ্ছেন ক্লায়েন্ট, আপনি কি করতেছেন মার্কেটের মধ্যে ট্রেডিং করবেন, বা মানে কারেন্সি বেচা কিনা করার মাধ্যমে টাকা আর্ন করবেন, বা মার্কেটে ফ্ল্যাকচুয়েশন থেকে টাকা আর্ন করবেন। সো আপনার জন্য প্ল্যাটফর্ম কে তৈরি করে দিতেছে, আয় সরি এখানে ক্রোকার লেখা রাখছে রে, গেলুনি মানিজুত গোলাম, ওকে ব্রোকার লেখাটা একটু ভুল ছিল, ঠিক করে দিলাম। ওকে, এখন এই যে আপনি এইখানে ইনভেস্টমেন্ট করবেন টাকা, মার্কেটের ফ্ল্যাকচুয়েশন থেকে আর্ন করবেন। সো এই কারেন্সিগুলারে আপনি কাজ করার মতো প্রপার যে একটা আপনার এনভায়রনমেন্ট আছে, যে এত বড় বড় কারেন্সির জন্য আপনি ট্রেড করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তৎক্ষণাৎ সব কিছু হইতাছে, এই এনভায়রনমেন্টটা রেডি করে দিছে ব্রোকার। আর ব্রোকার হইতাছে এমন লেভেলের দালাল, ওই এদিকেও খাইবো, আবার আরেকটা থার্ড পার্টি আছে ওই দিকেও খাইবো, ঠিক আছে। আর ওই লাস্টে কি করতেছে, ব্যাংকের সাথে ওর কন্ট্যাক্ট করতেছে টোটাল কাজের জন্য, কারণ পুরা কারেন্সিটাই ডিপেন্ড করতেছে ব্যাংকিং সিস্টেমের উপরে। আশা করি বুঝতে পারতেছেন। তো ব্রোকার, এই যে ব্রোকার আমগর দিক থেকে খাইবো, অবশ্যই দেখেন ব্রোকার আমগরে কি করছে, একটা একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, তাই না। সো আমাদের এত বড় একটা মার্কেটের মধ্যে সুযোগ করে দিছে আমরা কাজ করার মতো। তো ব্রোকারের তো অবশ্যই এই জায়গায় কিছু চাওয়া পাওয়া আছে, কারণ ব্রোকার খুলছেই কি ইনকাম করার লেগা। তো ব্রোকারের ইনকামটা মূলত কোন জায়গার থেকে, এবার চলেন আমরা ওইটা একটু খেয়াল করি, যে ব্রোকারের ইনকামটা কোন জায়গার থেকে আছে এখানে। থার্ড পার্টি থেকে আরেকটা ইনকাম আছে, ওইটা আমি আর বললাম না, থাক, ওইটা হচ্ছে আমগো ডাটাগুলো, আমগো সবার ডাটা তো ওর কাছে আছে। তো ওই ডাটাগুলো এদিক ওইদিক করে আরেক ধরনের ইনকাম করে আর কি। তো যাই হোক, ওইটা বললাম না, যাই হোক। এবার চলেন আমরা একটু বুঝি যে কিভাবে ব্রোকারে আমগোর থেকে ইনকামটা করে। এখন ব্রোকার যে ইনকাম করতেছে, একটা জিনিস খেয়াল করেন, ব্রোকার ধরেন যে একটা বিরাট বড় কোম্পানি, একটা বিরাট বড় কোম্পানি হইলে এটার ভিতরে কতগুলা ক্যাটাগরির আপনার পোস্ট থাকবো, থাকবো না। একটা অফিসার লেভেলে থাকবো, একটা মেনটেন্যান্স লেভেলে থাকবো, একটা সিকিউরিটি লেভেলে থাকবো, অভাব নাই। তারপরে মনে করেন যে এটার মধ্যে ইলেকট্রিসিটি আছে, পানি আছে, আরো বহুত ধরনের, ওরও যে কাজ করব প্রপারলি, মানুষের কাজগুলো করার ফেসিলিটি সার্ভিস দিব, ওরও তো প্রচুর খরচ আছে এখানে। সো এই খরচগুলো কেমনে মেনটেন করব, ওরও তো একটু ইনকামের দরকার আছে, ওর আন্ডারে এমপ্লয়িরা কাজ করে। সো ব্রোকার অবশ্যই টাকার দরকার আছে, আর ব্রোকার প্রফিট করার জন্যই তো এত বড় একটা দায়িত্ব নিয়ে মাঝখানে থার্ড পার্টি হিসাবে কাজটা করতেছে। সো তাহলে ব্রোকারের লাভটা কোন জায়গার থেকে ব্রোকার পাইতেছে, এইটা এবার আমাদের জানার বিষয় আছে। সো ব্রোকার কি করতেছে, আমার মতো আপনার মতো কোটি কোটি মানুষ বা লক্ষ লক্ষ মানুষ থেকে এই ট্রেডগুলো নিতেছি। এই ট্রেডগুলো নেওয়ার সময় ব্রোকার কি করতেছে, আমগর থেকে একটা গেম খেলতেছে, ওই গেম, ছোট্ট একটা গেম খেলার মাধ্যমে হিউজ প্রফিট করতেছে। কিভাবে এটা, ধরেন যে মার্কেটের কারেন্ট প্রাইস কোনটা, এইটা, তাই না। এই ব্লু কালারটা হইতেছে মার্কেটের বর্তমানের প্রাইস, এটা ধরে নেন। তারপরের ঘটনাটা কি, আমরা এখন কোন কারেন্সি পেয়ারের ভিতরে আছি, ইউরো ক্যাড, আমরা এই কারেন্সি পেয়ারের মধ্যে আছি না। এখন ঘটনা আমরা কি জানি, আমাদের 1 ইউরো কিনতে গেলে কত পরিমাণ কানাডিয়ান ডলার লাগবো, ধরেন যে এটা কারেন্ট মার্কেট প্রাইস না, ধরেন যে 2.13, আচ্ছা ধরেন যে এতগুলা 2. আপাতত ধরেন জাস্ট একটু আমি বাকি শূন্যগুলা লেখা দিই, এত পরিমাণ কি লাগবো, কানাডিয়ান ডলার লাগবো একটা ইউরো কিনতে গেলে আমার বর্তমানে। সো এই যে আমি এটা কিনতে গেলাম, এটা হচ্ছে আমার কারেন্ট প্রাইস। এখন ধরেন যে আমরা কি কিনবো, বাই করবো কারে, ইউরোরে, তার মানে আমরা কি করলাম, বাই করলাম, BUY, একদম ক্লিয়ারলি বুঝেন, এই ফান্ডাটা বুঝতে হবে স্প্রেডের, নাহলে আপনি পুরো বাস খাবেন, কারণ এইখান থেকে ব্রোকারে চার্জ কাটে। সো এটা একটু সেফলি দেখতে হবে আপনার কারেন্সিগুলো, এক এক কারেন্সিতে এক এক রকম কাটে। সো এটা অনেক ইম্পর্টেন্ট টপিক।
সো এখন একটা জিনিস আমরা কি জানি, আমরা যখন কোনো কিছু কিনবো, হ্যাঁ, ওইটার প্রাইস যত কম থাকবো আমরা পরবর্তীতে সেটা থেকে প্রফিটটা তত বেশি নিতে পারবো। তার মানে কি, কম থাকলে কিনলে লাভ বেশি। তো এখন দেখেন আমরা কি জানি, এইটা হচ্ছে মার্কেটের কারেন্ট প্রাইস। আমরা চেষ্টা করলে যদি এই জায়গাতে কিনতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ডাবল প্রফিট হতো, বাট মার্কেটের কারেন্ট প্রাইস হচ্ছে এই জায়গায়, আমরা তো এই জায়গাতে আর কিনতে পারবো না। বাট আমরা কিন্তু হিসাব মতে এই জায়গা থেকে কিনতে পারার কথা, তাই না? কারণ আমরা যত কম প্রাইসে কিনতে পারি, আর মার্কেটে কারেন্ট প্রাইস এই জায়গায়, কিন্তু ব্রোকার আম করে কি বলবো, যখন ওই টাইমে আমরা কিনতে চাবো, আম করে এই বিট প্রাইস দেখছেন, এই বিট প্রাইসের এই লাল দাগের মধ্যে কিনতে বলবো, যে তুমি কিনার থাকলে এখন মার্কেটের এই পজিশনটা তুমি এইখান থেকে কিনতে হইব, তুমি এইখান থেকে কিনতে পারবা না। কারণ আমার আন্ডারে থেকে তুমি আমার এনভায়রনমেন্ট ইউজ করে তুমি এই ট্রেডটা এন্ট্রি নিতেছো। সো এরটুকু হইতেছে আমার সার্ভিস ফি, এরটুক দয়ালের নামে তোমার ছাড়ে দিতে হইব। ধরেন এরটুকের ভিতরে কত পিপস আছে, ধরেন যে এরটুকের ভিতরে আছে ধরেন যে 2 পিপস, জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নেন। তো এই যে এখানে 2 পিপস মার্কেট এটুক জায়গার ভিতরে রাখলো, সেটা হচ্ছে ওর স্প্রেড বলে সবাই এটা, ঠিক আছে? আমি একটু ক্লিয়ার করে বলি। তাহলে কি বুঝলাম এখানে, যে এখানে বোঝার বিষয়টা আমার এইটাই যে রিসেন্ট প্রাইস আছে মার্কেটের এইখানে, আর আমরা মার্কেটটারে বাই করব, আর আমরা জানি যত নিচের থেকে জিনিস কিনতে পারি তত প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। বাট আমরা যদি আমরা যেইখানে মার্কেট রিসেন্ট আছে সেইখান থেকেও কিনতে পারতাম, আমাদের কি হইতেছে, প্রফিটটা হইতেছে তুলনামূলক বেশি। বাট ব্রোকার যেহেতু আমাদেরকে এনভায়রনমেন্ট রেডি করে দিতেছে, সেই ক্ষেত্রে আমরা এই রেড দাগের থেকে আমরা কিনতে হইব, আমরা এই রিসেন্ট প্রাইস থেকে কিনতে পারবো না। আর এই যে মাঝখানে যতটুকু জায়গা খায়া দিছে, এই পুরাটা জায়গা খায়া দিছে হচ্ছে ব্রোকার তার স্প্রেড হিসাবে, মানে ওর কমিশন হিসাবে। ধরেন যেখানে 2 পিপস খায়া দিল, এখন এই স্প্রেডটা হচ্ছে 2 টাইপের। আমি একটু ক্লিয়ারলি এটা একটু পরে বলতাছি। এখন বাই সাইড বুঝাইলাম, এখন সেল সাইডটা একটু বুঝাই। কারণ সব বুঝানি ঠিকঠাক করে বুঝানি দরকার আছে, নাহলে বুঝবেন না। এটা তো বুঝলেন যে বাই সাইডটা, ঠিক আছে? এখন সেল সাইডের হিসাবটা করি আমরা তাহলে। সেল সাইডের হিসাবটা যদি আমরা করি তাহলে কি হয়, ধরেন যে আমরা এখন, তো এখন ধরেন যে সেল সাইডের হিসাবটা আমরা একটু করি। ধরেন যে আমরা জানি কি, ইউরোর দাম আপাতত একটু কইমা যাইব, আর এই ক্যানাডিয়ান ডলারের দাম বাইরা যাব। তার মানে কি, আমরা যদি এই ইউরোটারে সেল করি তাহলে কি হইতাছে, অটোমেটিক আমরা ক্যানাডিয়ান ডলার বা ক্যাটটারে আমরা বাই করে ফেলতেছি, তাই না? যেহেতু দুইটা, এতক্ষণ এটাই বুঝে আসলাম, দুইটা কারেন্সি পেয়ার একটা আরেকটার সাথে রিলেটেড, তুলনা করছি। তো একটা জিনিস ভাবেন, আমরা যদি ইউরো সেল করি তাহলে 1 ইউরো সেল করলে কত কানাডিয়ান ডলার কিনতে পারলাম, এতটুকু পরিমাণের ক্যানাডিয়ান ডলার বা সিএডি আমরা কিনতে পারছি। তাহলে ধরেন যে আমরা সেল করলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে বলি। তাহলে আমরা যেহেতু সেল করলাম, আমাদের মার্কেটের রিসেন্ট প্রাইস কোথায় আছে, ধরেন যে একদম এই জায়গাটায় আছে আমাদের মার্কেটের রিসেন্ট প্রাইস। কততে? এই ধরেন যে 13,000-এর মতো আর কি, 2.13,000-এর মতো আছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস দেখেন, সেলিংয়ের একটা লজিক আমরা কি জানি, একটা প্রোডাক্টের প্রাইস বা একটা কারেন্সির প্রাইস অনেক বেশি আছে, ওই বেশি অবস্থা থেকেই আমরা সেল করলে, মানে বেশি আছে আর দাম যেহেতু বেশি, ওইখান থেকে আমরা সেল করলে কি আমাদের প্রফিট হওয়ার পসিবিলিটিও অনেক বেশি। তাহলে আমাদের রিসেন্ট প্রাইসটা এইখানে আছে, দেখছেন? তো আমরা কি জানি, হয়তো প্রাইসটার একটু বেশি দামে বেচতে পারলে ভালো হতো, বাট রিসেন্ট প্রাইসের বেশি তো বেচতে আমি পারতাম না, আমার এতটুকু অ্যাবিলিটি নাইও। কারণ মার্কেটের কারণ মার্কেটের বেশি প্রাইস আমি কেমনে বেচবো, তাই না? বাট এতটুকু আমি পারি, এতটুকু আমি কি পারি, যে এই যে রিসেন্ট যে প্রাইস আছে এটার থেকে যদি আমি সেল করতে পারি তাহলে আমি খুব ভালো একটা প্রফিট মার্কেট থেকে নিয়ে আসতে পারবো। কিন্তু আমার ব্রোকার কি আমার সেটা দিতেছে না। আমার ব্রোকার বলতেছে যে তোর কারেন্ট প্রাইস আছে মার্কেটের এইটা, বাট তুই যদি সেল করতে চাস তাহলে তোর এইখান থেকে সেল করতে হইব। আর এই যে মাঝখানে বাকি যতটুকু আছে ততটুকু হইতেছে আমার কমিশন বা স্প্রেড। ধর যে 2 পিপসের স্প্রেড হিসাবে আমি লয়ে গেলাম গা 2 পিপস, মানে আমার কমিশন হিসাবে আমি 2 পিপস নিয়ে গেলাম গা, এটা আমার স্প্রেড। তো বুঝতে পারতেছেন তো, কিনার সময় আমার বিট, মানে আমার কি করতে হয়, বিট থেকে বাই করতে হয়, মানে আমার রিসেন্ট প্রাইস থেকেও একটু উপরে থেকে বাই করতে হয়। আবার বেচার সময় কি করতে হয়, আমার যে রিসেন্ট প্রাইস আছে এই রিসেন্ট প্রাইস থেকে অনেক নিচে সেল করতে হয়। এই মাঝখানে যে কমিশন, এগুলো হইতেছে স্প্রেড, এটা ব্রোকার আমাঙ্গর থেকে খায়। আশা করি বুঝতে পারছেন। বিড মানে কি, বিড হচ্ছে আমরা যখন আমগর যে এই যে ইউরো, আর একটা কি হইতেছে, আর একটা কি ক্যাড না, সিএডি, আমি একটু ভালো করে বোঝানোর ট্রাই করি, কারণ যারা একদম নতুন আছে ওরা ভালো করে বোঝা দরকার আছে বিষয়গুলো, এইভাবে কেউ ক্লিয়ার করে বলবো না, আমার মতো আজাইরা মানুষের কাছে টাইমটা একটু বেশি। তো এখানে
ইউরো মানে কি হইতাছে আমার বেস কারেন্সি। সো আমি যদি এখন কি করি, ইউরোরে বাই করতে চাই, তাহলে আমি যখন নিজে রিসেন্ট প্রাইসে এখানে আসে না, সো আমি যখন ইউরোরে বাই করতে চাবো আমার বেস কারেন্সিটারে, তখন আমার এই বিট যেখানে থাকবো, ব্রোকার আমার বিট লেভেলটা যেখানে দিব, সেইটাই তো আমার বাইং লেভেল। আর আমি যদি এই বেস কারেন্সিটারে সেল করতে চাই, ঠিক আছে, তাইলে এই রিসেন্ট প্রাইসের সাথে দেখবেন যে এই আস্কিং প্রাইস যেখানে থাকবো, এই আস্কিং প্রাইসটা আমার কি, এই আস্কিং প্রাইসটা তখন হয়ে যাবে হইতেছে আমার সেলিং প্রাইস। ঠিক আছে, মানে আমার রিসেন্ট প্রাইস যেখানেই থাকুক না কি লেগা, আমি সেল করলে আমার মেজর কারেন্সি মানে আমার বেস কারেন্সিটা, সেটা কি হইতাছে, আমার এই আস্কিং প্রাইস থেকেই সেল করতে হইব। আশা করি বুঝতে পারছেন যে বিট আর আজকের ঘটনাটা কি। তো আমার দ্বারা যতটুকু পসিবল আমি একদম ক্লিয়ারলি বুঝাই দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অনেক অনেক দুঃখিত, কারণ বহুত বছর পরে আমি এই টপিক নিয়ে কথা বলছি, তো একটু এদিক ওইদিক হইতেও পারে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অনেক অনেক সরি, বাট আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য ট্রাই করি, চেষ্টা করছি। ঠিক আছে, আমার দরকার হচ্ছে প্রপার একটা নলেজ বা প্রপার বিষয়টা তুলে ধরা, যারা এই সেক্টরে আসতে চাইতেছে। অনেক দুর্নীতি, অনেক কিছু হইতাছে, স্ক্যাম টু স্ক্যাম, তো কিছু করার নাই। আমার দ্বারা যতটুকু সম্ভব আড়ালে থেকে টুকটাক দিয়া দেওয়া, যাতে একটু ভ্যালিড কিছু সবাই পায়। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শরীরটা একটু সুস্থ হইতাছে ধীরে ধীরে, আগের মতো ব্যথা বা ঘাই মারতেছে না আপাতত আলসারের। তো আলহামদুলিল্লাহ। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, একটু বেশি বড় ভিডিও হয়ে গেছে, এই ভিডিওটা এত বড় হওয়ার কথা ছিল না, বাট একদম ডিটেল সহকারে ভালোভাবে বুঝাইতে পারলে আমি মনে করি একটু নতুন লোকের কাজে লাগে, যারা একদম বুঝতে পারতেছে না বিষয়গুলা। তো আমার দ্বারা যতটুকু সম্ভব বেস্ট দিয়ে ট্রাই করছি। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, বাইচা থাকলে তাহলে পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।